থাকবে না, থাকবে না, সত্যিই থাকবে না। রাইট ফর্ম অফ ভার্বের ভয়, সমস্যা এবং চিন্তা কোনো কিছুই থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে এবার আমরা আমাদের আলোচনাটা শুরু করি। এখানে রাইট ফর্ম অফ ভার্বের অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ, অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্বের রূপটিকে ভুল দেওয়া থাকবে, ওই সেন্টেন্সে আপনাকে ভার্বের রূপটিকে সঠিক করতে হবে। তবে ওই সেন্টেন্সে ভার্বের রূপটিকে সঠিক করতে গিয়ে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে কিভাবে করব কিভাবে করব কিভাবে করব। মনে রাখবেন, একটা সেন্টেন্সে একটা ভার্বের রূপকে সঠিক করতে গিয়ে আপনাকে চারটি বিষয় চিন্তা ভাবনা করতে হবে। কয়টি বিষয় বললাম ভাই? চারটা বিষয় আপনাকে চিন্তা ভাবনা করতেই হবে। আপনাকে প্রথম চিন্তা ভাবনা করতে হবে আপনি যে সেন্টেন্সে যে ভার্বের রূপটিকে সঠিক করতে যাচ্ছেন ওই সেন্টেন্সটিতে সাবজেক্টটি কেমন অবস্থায় আছে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন হয় ভার্বটিও তেমন হয়। অর্থাৎ ভার্বের রূপটিকে সঠিক করতে গিয়ে আপনি সাবজেক্টের দিকে দেখবেন, দিয়ে চিন্তা ভাবনা করবেন যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্বটিও হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বটিও প্লুরাল। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন হবে ভার্বটিও তেমন হবে। যেমন এখানে উপরের সেন্টেন্সটিতে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটিও হবে সিঙ্গুলার, আর নিচের সেন্টেন্সটিতে সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্বটিও প্লুরাল হয়েছে। তাহলে প্রথম চিন্তা ভাবনা করবেন যে সাবজেক্টটা কেমন, এবং এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা অনেকে চিন্তা ভাবনাই করি না বা মাথায় আনি না। আপনাকে এটা মাথায় আনতে হবে যে সাবজেক্টটা কেমন অবস্থায় আছে। দুই নম্বরে আপনাকে যে বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে যে সেন্টেন্সে কোনো গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত আছে না নাই। যদি যুক্ত থাকে ভাই, যেমন এই সেন্টেন্সটির দিকে একটু লক্ষ্য করুন, এখানে সাবজেক্টের পরে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি ডু। I do the work recently। এখানে আপনাকে সাবজেক্টটাও চিন্তা ভাবনা করতে হবে। আরেকটা বিষয় চিন্তা ভাবনা কি করতে বললাম, যে গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত আছে না নাই। যেমন ভাই এই সেন্টেন্সটি আমি যদি সম্পূর্ণ পড়ি I do the work recently, তবে এখানে আরেকটা কথা বলি যে ভাই গুরুত্বপূর্ণ শব্দ আবার কোনগুলো। এটা আমি স্টেপ বাই স্টেপ যখন রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো পড়াবো তখন অনেকগুলো শব্দের কথা বলবো। যেমন কোনো সেন্টেন্সে যদি মাইন্ড যুক্ত থাকে, মাইন্ড যুক্ত থাকলে মাইন্ডের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। যেমন উড ইউ মাইন্ড স্মোকিং হেয়ার, এখানে মাইন্ডের কারণে স্মোক শব্দটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তো এইরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ আছে। তো কোন শব্দ থাকলে, কোন গুরুত্বপূর্ণ শব্দ থাকলে ভার্বের রূপটি কেমন হবে এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তো এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, সেন্টেন্স দেখা মাত্রই বুঝতে হবে। যেমন মনে করুন কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু, ও টু, ওয়িং টু এই শব্দগুলো যুক্ত থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তবে ভাই এই নিয়মগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি সেন্টেন্স দেখা মাত্রই বুঝতে পারবেন যে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, এবং ওই শব্দটি থাকলে ভার্বের রূপটি কেমন হবে এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমি একটা নিয়ম জানি, এখানে একটা সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি আর এই সেন্টেন্সটিতে রিসেন্টলি নামক একটা গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত আছে। তাহলে রিসেন্টলি থাকলে কি হয়, এই নিয়মটা আমার জানা আছে যে কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, জাস্ট, এবার, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি এই শব্দগুলো যুক্ত থাকলে সেন্টেন্সের টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তবে এই টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? অবশ্যই নাই। আমরা জানি ভাই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য সাবজেক্টের পরে একটা হ্যাভ বা হ্যাজ লাগবে। তো হ্যাভ বা হ্যাজ কি এখানে যুক্ত আছে না করতে হবে? করতে হবে। তো আমি আয়ের পরে কি দিব? হ্যাভ দিব, হ্যাভ দিয়ে দিলাম। তারপরে কি লাগবে ভাই? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের রূপটি হবে 3 নাম্বার। তাহলে ডু এর 3 নাম্বার কি হবে? ডু এর 3 নাম্বার ডান হবে। তো এটা কি ডান করা আছে না করতে হবে? করতে হবে। তাহলে এখানে আমি ডু এর 3 নাম্বার ডান করে দিলাম। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হলো?
কারণটি হচ্ছে ভাই এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাচ্ছি রিসেন্টলি। রিসেন্টলি নির্দেশ করছে যে এখানে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি যে আপনাকে এটাও চিন্তা ভাবনা করতে হবে যে সেন্টেন্সটাতে কোনো গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত আছে না নাই। এবার 3 নাম্বার বিষয়টা ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনাকে এটাও চিন্তা ভাবনা করতে হবে যে সেন্টেন্সে আপনি যে ভার্বটি দেখতে পাবেন, একটা সেন্টেন্সে আপনি যে ভার্ব বা কাজটা দেখতে পাবেন ওই কাজটি আসলে কোন সময়টিতে সংঘটিত হচ্ছে এটা আপনাকে চিন্তা ভাবনা করতেই হবে। অর্থাৎ ওই ভার্বের টেন্সের সেন্সটি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমরা নিচে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, হইল যখন, আই ওয়াক ইন দ্য ফিল্ড, যখন আমি মাঠের মধ্য দিয়ে হাঁটতেছিলাম তখন আমি তাকে দেখেছিলাম। তো আমি এখানে 3 নাম্বার বিষয়টা কি চিন্তা ভাবনা করতে বললাম ভাই, টেন্স। টেন্স মানে কি রে ভাই, কাজের সময়। এটা তো আমরা অনেকেই জানি। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, আপনি যে সেন্টেন্সে যে ভার্বের রূপটিকে সঠিক করবেন ওই সেন্টেন্সে আপনি যে ভার্ব বা কাজটি দেখতে পাবেন ওই কাজটি আসলে কোন সময়টিতে সংঘটিত হচ্ছে, বর্তমান সময়ে না অতীত সময়ে না ভবিষ্যৎ সময়ে সংঘটিত হচ্ছে। যদি বর্তমান সময়ে সংঘটিত হয় তাহলে প্রেজেন্ট হবে, অতীতে যদি সংঘটিত হয় পাস্ট হবে, ভবিষ্যতে সংঘটিত হলে ফিউচার হবে। অর্থাৎ টেন্সের সেন্সটি এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন এইখানে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এখানে কি বলছে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, মানে এই টেন্সটি আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে। তাহলে আমি তাকে দেখেছিলাম যখন, যখন আমি একটা মাঠের মধ্য দিয়ে হাঁটতেছিলাম। ভাই এটা যেহেতু পাস্টে আছে তাহলে এই ভার্বের রূপটিকে সঠিক করতে গিয়ে আপনি একটু টেন্সটা চিন্তা ভাবনা করুন তো, যে আমি তাকে দেখেছিলাম যখন আমি মাঠের মধ্য দিয়ে হাঁটবো না হাঁটি, না যখন আমি মাঠের মধ্য দিয়ে হাঁটছিলাম, কোনটা হবে? যে এটা যেহেতু পাস্টে আছে তাহলে এটাও পাস্টে হবে। তবে পাস্টের মধ্যে তো আবার ভাই 4টি ভাগ আছে, পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্সের বিষয়গুলো যদি আপনার ভালোভাবে জানা না থাকে, টেন্সের সেন্স যদি আপনার মাথায় ভালোভাবে না থাকে তাহলে আপনি রাইট ফর্ম অফ ভার্বে এক্সপার্ট হতে পারবেন না। তাই দয়া করে টেন্সের বিষয়গুলো আগে ভালোভাবে মাথায় আনতে হবে। যেমন এখানে আমরা পাস্টের মধ্যে যে 4টা ভাগ আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা পাস্টের মধ্যে কোন টেন্স হবে ভাই? যখন আমি মাঠের মধ্য দিয়ে হাঁটতেছিলাম, মানে ভাই হাঁটার কাজটা কিন্তু চলতেছিল। আমি মাঠের মধ্য দিয়ে যখন হাঁটছিলাম, এই যে হাঁটার কাজটা চলতেছিল, তখন আমি তাকে দেখেছিলাম। ভাই দেখার কাজটা কি চলতেই ছিল? আমি কি তাকে দেখতেই ছিলাম? না, দেখার কাজটা চলমান ছিল না, কিন্তু হাঁটার কাজটা চলমান ছিল। হাঁটার কাজটা যেহেতু চলমান ছিল, আর চলমান মানে কি ভাই? কন্টিনিউ। কন্টিনিউ মানে চলমান, তাহলে চলমান হলে কন্টিনিউয়াস, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতীতে যেহেতু কাজটা চলতেছিল, হাঁটার কাজটা যেহেতু চলতেছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি করতে হবে? সাবজেক্টের পরে একটা ওয়াজ বা ওয়্যার লাগবে। তো ওয়াজ বা ওয়্যার কি এখানে যুক্ত আছে? নাই, যুক্ত করতে হবে। তো আমি আয়ের পরে কি দিব? ওয়াজ দিব। আয়ের পরে কি দিব ভাই? ওয়াজ দিব। হইল আই ওয়াজ ওয়াকিং, ওয়াকের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ কোন কাজটা কোন সময়টিতে সংঘটিত হচ্ছে টেন্সের সেন্সটি আপনাকে চিন্তা ভাবনা করতেই হবে। এরপরে 4 নম্বরে আপনাকে যে বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে সেটি হচ্ছে পজিশন। পজিশন মানে কি? অবস্থান। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না। যে ভাই সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচের বিভিন্ন পজিশন থাকে। যেমন নাউনের একটা আলাদা পজিশন আছে, অ্যাডজেক্টিভের আলাদা পজিশন আছে। তো বিষয়টা হচ্ছে জায়গাটা যার হয় সেই জায়গাতে তাকেই বসাতে হয়। তাই নাউনের জায়গাতে নাউন বসবে। যেমন দেখুন, আমরা সবাই জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু। তো সাবজেক্টের জায়গাতে বসতে পারবে কয়জন? 2 জন, নাউন এবং প্রোনাউন। কিন্তু এখানে বসে আছে কে? ভার্ব। ওয়াক মানে হাঁটা, হাঁটা মানে কাজ করা, আর কাজ করা মানে কি? এই শব্দটা একটা ভার্ব। তাহলে সাবজেক্টের জায়গাতে কি ভার্ব বসতে পারবে? অবশ্যই না।
তাহলে কে বসবে, নাউন বা প্রোনাউন। ভাই আমি কি ইউসুফ আলী কলেজ বা ঢাকা কলেজের প্রিন্সিপালের চেয়ারটিতে বসতে পারবো? পারবো রে ভাই, হ্যাঁ পারবো। কখন পারবো? যখন আমি ঢাকা কলেজের প্রিন্সিপাল হব তখন ওই জায়গাটাতে বসতে পারবো। অর্থাৎ জায়গাটা যার হয় সেই জায়গাতে তাকেই বসাতে হয়। তাহলে এটা যেহেতু নাউনের জায়গা, ভার্ব কি বসতে পারবে? পারবে। কখন? যখন ভার্বটি নাউন হবে। তাহলে নাউন করার জন্য কি করতে হয়? আমরা সবাই জানি নাউন করার জন্য একটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাই আমি এখানে ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে উত্তরটা সঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনাকে পজিশনটা বুঝতে হবে। যদি অ্যাডজেটিভের জায়গাতে ভার্ব থাকে তাহলে ভার্বটিকে অ্যাডজেটিভ করতে হবে। একটা ভার্বকে অ্যাডজেটিভ করার জন্য নিয়ম আছে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। অর্থাৎ আপনি যখন কোনো সেন্টেন্সে কোনো ভার্বের রূপকে সঠিক করতে যাবেন তখন আপনাকে এই চারটা বিষয়, আমি যে চারটা বিষয় বললাম, এটা আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবেন, এটাও একটা নিয়মের মধ্যে নিয়ে নেন, যে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কয়টা বিষয়? এই চারটা বিষয়। সাবজেক্ট কেমন, গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত আছে না নাই, টেন্সটা কেমন হবে, কোন পজিশনে ভার্বটা বসে আছে, এগুলো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তবে এই চারটি বিষয়ের মধ্যে সবচাইতে যে বিষয়টি আপনাকে বেশি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট যেমন ভার্বটিও তেমন হবে। আর এই নিয়মটিই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম। কিন্তু এই নিয়মটা আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না, ওইভাবে মাথায় আনতে চেষ্টা করি না, বা অনেকে এটা ভাবিও না। তো বিষয়টা হচ্ছে ভাই, এটা মাথায় রাখবা যে এই নিয়মটা থেকে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে অনেকগুলো কোশ্চেন আসে। যেমন আমাদের এইচএসসি এক্সামে এই নিয়মটা থেকে টোটাল 20 থেকে 22টা কোশ্চেন এসে থাকে, 20 থেকে 22টা। আর এই 20 থেকে 22টা কোশ্চেন শুধু রাইট ফর্ম অফ ভার্বেই নয়, ক্লোজ টেস্ট, উইথ ক্লু, উইথাউট ক্লু, কমপ্লিটিং সেন্টেন্স, বিভিন্ন অধ্যায়ে এই নিয়মটি থেকে কোশ্চেন এসে থাকে। তাই আমি এই নিয়মটি একটু বিস্তারিত আলোচনা করব, তোমরা সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। নিয়মটা আমি কি বললাম, যে সাবজেক্ট যেমন হবে ভার্বটিও তেমন হবে। একটা সেন্টেন্সে মনে রাখবা সাবজেক্টের সঙ্গে ভার্বের কিন্তু একটা সম্পর্ক বা প্রেম আছে। সাবজেক্টের সঙ্গে ভার্বের এই সম্পর্ক বা প্রেম, এটা কেমন ভাই? মনে করো যে তোমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আছে। তুমি যদি না খেয়ে থাকো মেয়েটিও না খেয়ে থাকবে, তুমি যদি না ঘুম যাও মেয়েটিও না ঘুমিয়ে থাকবে, তুমি যদি মারা যাও তাহলে মেয়েটিও না 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 মারা যাবে না। তবে সম্পর্ক যদি অনেক 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 লেভেলের গভীর হয় তাহলে মেয়েটি মারা যেতেও পারে। তবে মনে রাখবা আত্মহত্যা কিন্তু মহাপাপ। তো যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম, তোমার সঙ্গে মেয়েটার যেমন সম্পর্ক, সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্কটা কিন্তু তার চাইতেও অনেক 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 লেভেলের গভীর। সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক কয় দিনের ভাই জানো? অনেক দিনের। তোমার সঙ্গে মেয়েটার সম্পর্ক কয় দিনের? 2 দিন, 2 বছর, 5 বছর, হতে পারে 10 বছর। কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্বের এই সম্পর্ক 1 দিন, 2 দিন, 10 বছর, 100 বছরের নয়। যতদিন থেকে ভাই ইংলিশ গ্রামারের আবির্ভাব হয়েছে ততদিন থেকে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা প্রেম বা সম্পর্ক চলতেছে। তাহলে বুঝতেই পারছো যে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্কটা কেমন। তো আমি যেটা এখানে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই যে তোমার সঙ্গে মেয়েটার সম্পর্ক গভীর, এই কারণে তুমি যেমন থাকবা মেয়েটিও তেমন থাকবে। তাহলে ঠিক একইভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন ভার্বটিও তেমন হবে। সাবজেক্ট না খেয়ে থাকলে ভার্বটিও না খেয়ে থাকবে। এটা কি ভাই সম্ভব? না রে ভাই, এটা আমি এমনি বোঝানোর জন্য বলছিলাম। তো দেখো একটু আমি যেটা বোঝাচ্ছি, যে একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন ভার্বটিও তেমন। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটিও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্বটিও হবে প্লুরাল। সাবজেক্ট অ্যাক্টিভ ভার্বটিও অ্যাক্টিভ, সাবজেক্ট প্যাসিভ ভার্বটিও প্যাসিভ। তো প্রথমত আমরা যেটা দেখব সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার মানে কয়জন ভাই? একজন, এটা আমরা সবাই জানি। কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। তো ভার্বের মধ্যে কোন ভার্বগুলো সিঙ্গুলার? অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ,
এই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে একের অধিকজন, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। আর ভার্বের মধ্যে কোন ভার্বগুলো প্লুরাল? আর, ওয়ার এবং হ্যাভ, এই ভার্বগুলো হচ্ছে প্লুরাল। তো তোমরা একটু মাথায় রাখবা, সাবজেক্ট যদি একজন অর্থাৎ সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বগুলোর মধ্য থেকে একটা ভার্ব বসাবা, সাবজেক্ট প্লুরাল হলে এই ভার্বগুলোর মধ্য থেকে একটা ভার্ব বসাবা। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে দেখবা। সেন্টেন্সটা হচ্ছে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, WELL, ওয়েল মানে কি ভালো। তো বিষয়টা হচ্ছে ভাই এখানে আমি তিনটা ভার্ব দিব, একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর। তো বলো দেখি উত্তর কোনটা হবে? আয়ের পরে অ্যাম হবে না ইজ হবে না আর হবে? এখানে কোনটা উত্তর হবে? অনেকেই হয়তো ভাবতেছো যে ভাই আয়ের পরে অ্যাম হবে, কারণ অ্যাম দিলে মিলবে আর অন্য কিছু দিলে তো মিলবে না। কিন্তু না রে ভাই, সাবজেক্ট জিনিসটা তোমাকে বুঝতে হবে। সাবজেক্ট কি জানো? সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যে সেন্টেন্সে কাজ করে তাকে সেন্টেন্সে সাবজেক্ট বলে। তাহলে সাবজেক্ট কি বুঝলাম? যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। এখানে কি বলা হচ্ছে? ভালো। কে ভালো? শুধুই কি আমি ভালো? না সেও ভালো, সেও ভালো, আমিও ভালো। তাহলে এখানে দুইজন সম্পর্কে বলা হচ্ছে না একজন সম্পর্কে? ভাই দুইজন সম্পর্কে বলা হচ্ছে, সে এবং আমি। একজন না দুইজন? দুইজন মানে সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট এখানে প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। তাহলে উত্তরটা কি অ্যাম হবে না ইজ হবে? অ্যাম ইজ তো ভাই সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। তাহলে উত্তর হবে কোনটি? উত্তরটি হবে আর, নট অ্যাম নট ইজ। এইবার আমরা আরেকটা সেন্টেন্স দেখব। এখানে এই সেন্টেন্সটিতে কি বলা হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সুইটস অফ তামান্না ইজ অথবা আর ফাইন। এখানে আমরা দুইটা ভার্ব দেখতে পাচ্ছি। মনে রাখবেন এইচএসসি পরীক্ষাতে এই ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া থাকবে। মনে করুন এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে বি ভার্ব। তো বি মানে কি ভাই? অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে বি ভার্বের মধ্যে এখানে কোন ভার্বটি বসালে সেন্টেন্সটি সঠিক হবে। তো এখানে আমাকে ভার্বের রূপটিকে সঠিক করার সময় কার দিকে দেখতে হবে ভাই? সাবজেক্টের দিকে দেখতে হবে। সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে থাকে। তো ভাই ভার্বের আগে তো সাবজেক্ট অংশটাকে আমরা অনেক বড় দেখতে পাচ্ছি, অনেক বড় দেখতে পাচ্ছি না? দ্য সুইটস অফ তামান্না অনেক বড় একটা অংশ। তাহলে ভাই এখানে সাবজেক্ট কোনটা? অনেকেই ভুল করে, যে অনেকেই মনে করে তামান্না সাবজেক্ট। তাহলে তামান্না যেহেতু একজন, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বটিও হবে সিঙ্গুলার, উত্তরটি হবে ইজ। কিন্তু না রে ভাই, এখানে সাবজেক্ট তামান্না না। এখানে মূল সাবজেক্টটা কি জানো? মূল সাবজেক্টটা হচ্ছে দ্য সুইটস। এখানে একটা নিয়ম মনে রাখবা, নিয়মটা খুবই 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 গুরুত্বপূর্ণ। নিয়মটি হচ্ছে সাবজেক্টের জায়গাতে কেউ যদি প্রেপোজিশন দেখতে পাও, এখানে একটা প্রেপোজিশন দেখতে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। এখানে আমরা একটা ওয়ার্ব প্রেপোজিশন দেখতে পাচ্ছি। তাহলে সাবজেক্টের জায়গাতে যদি প্রেপোজিশন দেখতে পাওয়া যায় তাহলে ভাই প্রেপোজিশনের পূর্বে যে অংশটা থাকবে ওই অংশটিই হচ্ছে মূল সাবজেক্ট। তাহলে এখানে কি বলছে? দ্য সুইটস অফ তামান্না মানে তামান্না হোটেলের মিষ্টিগুলো ইজ অথবা আর ফাইন। কে ফাইন? তামান্না ফাইন? না রে ভাই, তামান্না হোটেলের মিষ্টিগুলো ফাইন। তো মিষ্টি কি একটা না অনেকগুলো? মিষ্টি অবশ্যই অনেকগুলো। তাহলে অনেকগুলো মিষ্টি মানে কি রে ভাই? অনেকগুলো মিষ্টি মানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে উত্তরটি হবে আর, উত্তরটি হবে কি? আর। এবার আমরা নিচের সেন্টেন্সটা একটু লক্ষ্য করব। নিচের সেন্টেন্সটাতে কি বলছে? সি অ্যান্ড নট আই am is অথবা are guilty। তো এখানে আমরা তিনটা ভার্ব দেখতে পাচ্ছি, কোনটা সঠিক হবে? তার আগে আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট কি বললাম রে? সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, অথবা যে সেন্টেন্সে কাজ করবে তাকে সেন্টেন্সের সাবজেক্ট বলতে হবে। তো এখানে কি বলা হচ্ছে? গুইল্টি। গুইল্টি মানে কি? অপরাধী। অনেকেই ভাবে যে সাবজেক্ট এখানে দুইটা, সি সে, এবং এখানে আরেকটা সাবজেক্ট আই, সাবজেক্ট দুইটা, তাহলে ভার্বটি হবে ভাই প্লুরাল।
তাহলে উত্তরটি হবে আর। কিন্তু না রে ভাই, এখানে সাবজেক্ট দুইটা না, সাবজেক্ট এখানে দুইজন না। একটু সেন্টেন্সটা ভালোভাবে পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে সাবজেক্ট কে। এখানে সাবজেক্ট কে, সি মানে সে, অ্যান্ড নট আই মানে নট মানে কি না, কে না, আমি না, মানে সে এবং আমি কিন্তু না, কি না, অপরাধী না। তাহলে কে অপরাধী? আমি তো অপরাধী না। এই যে একটা গান আছে না, যে মাইয়া রে তুই অপরাধী রে, কে অপরাধী? সে মানে কি একটা মেয়ে, মেয়েটার নাম কি বলা আছে? বলা নাই। তাহলে সি মানে যদি হয় সে যদি অপরাধী হয়, তাহলে সি এর পরে কি হয়? সি এর পরে ইজ হয়। তাহলে এখানে উত্তরটা হবে কি? ইজ। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট যেমন ভার্বটিও তেমন, তবে সাবজেক্টটি একটু ভালোভাবে বুঝতে হবে আপনাকে। সাবজেক্ট যদি ধরতে না পারেন, তাহলে ভার্বের রূপটিকে সঠিক করতে পারবেন না। এবার বিষয়টা হচ্ছে ভাই, মানে আমি এতক্ষণ যে ভার্বগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে আমি যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্বগুলো নিয়ে আলোচনা করছিলাম, এগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল। তো ভার্বটি যদি ভাই মূল ভার্ব হয়, যেমন গো, রাইট, রিড, এই ভার্বগুলো থাকলে আমরা কিভাবে বুঝবো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যে একটু চিন্তা ভাবনা করুন তো, যে গোয়ের সিঙ্গুলার কি হবে বা প্লুরাল কোনটা হবে? গোয়ের প্লুরাল কি? চিন্তা ভাবনা করুন। তো চিন্তা ভাবনা করলেন কি এখানে গোয়ের প্লুরাল কোনটা হবে? এখানে আমি চারটি অপশন দিয়েছি। অপশন এ গোয়ের প্লুরাল কি গোজ হবে, না অপশন বি গোয়ের প্লুরাল গোজ হবে, না অপশন সি হবে, না অপশন ডি হবে? কোনটা উত্তর হবে ভাই? এই যে আমরা একটা নিয়ম জানি, পেন মানে কলম, আর পেনের সঙ্গে এস যুক্ত করলে পেন্স মানে কলমগুলো হয়। তাহলে নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে নাউনটি যেহেতু প্লুরাল হয়, সেহেতু এখানে গোয়ের প্লুরাল কোনটা হবে? গোয়ের প্লুরাল গোজ হবে না রে ভাই, এখানে গোয়ের প্লুরাল গোজ হবে না। ভার্বের ক্ষেত্রে নিয়মটা একটু উল্টো হয়। নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে নাউনটি প্লুরাল হয়, কিন্তু মনে রাখবেন ভাই, ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত করা হয়, তাহলে ভার্বটি আবার সিঙ্গুলার হয়। এই যে আমরা একটা নিয়ম পড়িনি, যে পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আরেকটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আমি তুমি বাদে যত কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন। মানে আই মানে আমি, উই মানে আমরা, আমি আমরা আমাকে ফার্স্ট পার্সন, তুমি তোমাকে তোমরা সেকেন্ড পার্সন, আর আমি তুমি বাদে যত কিছু আছে হি, সি, কালাম, করিম, ইট, রহিম, করিম, যদু, মধু, কধু, এভাবে যত কিছু আছে সব কিছু হবে কোন পার্সন? সব কিছু হবে থার্ড পার্সন। তবে থার্ড পার্সনের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় চিন্তা ভাবনা করতে হবে, যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। যেমন থার্ড পার্সনের মধ্যে হি মানে সে মানে একজন, এটা সিঙ্গুলার। কিন্তু দে মানে তারা, এটা হচ্ছে কি ভাই একজন না অনেকজন? অনেকজন। তাহলে দে হচ্ছে প্লুরাল। তো আমরা একটা নিয়ম জানি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং এর পরের ভার্বের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত মানে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। তো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কখন একটা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করবেন। আমরা কিন্তু অনেকেই এই নিয়মটা প্রায় ভুল করে থাকি, এটা আমরা না বুঝেই অনেকেই করে থাকি, যে ভাই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলেই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এমনটা না। আমি আরো একটা কথা বললাম, কথাটা কি? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় এবং এর পরের যে ভার্বটা থাকবে ওই ভার্বের টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া লাগবে। তাহলে পরের শর্তটা কিন্তু আমরা ভুলে যাই, আমাদের মাথায় থাকে না। এই পরের বিষয়টাও আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, যে ভার্বের টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়া লাগবে। যেমন আমি একটা সেন্টেন্স বলছি, সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেন্টেন্সটা হচ্ছে সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান, শাহজাহান JAHAN, সম্রাট শাহজাহান BUILD, বিল্ড এ তাজমহল, সম্রাট শাহজাহান বিল্ড এ তাজমহল। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখলাম, আপনারা একটু বুঝে নেবেন।
তো বিষয়টা হচ্ছে ভাই, এখানে আমি যেটা বলছিলাম সম্রাট শাহজাহান এটা কোন পার্সন? আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আমি তুমি বাদে যত কিছু আছে সব কিছু থার্ড পার্সন। তাহলে সম্রাট শাহজাহান এটা কোন পার্সন? অবশ্যই থার্ড পার্সন। সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই সিঙ্গুলার, কারণ সম্রাট শাহজাহান কয়জন? একজন ব্যক্তি, তাহলে একজন মানে সিঙ্গুলার, তাহলে এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হচ্ছে। কিন্তু এটা ভুল করবেন না, যে অনেকেই আমরা যেটা ভুল করি যে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট মানে এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না। এখানে আপনাকে ভার্বের টেন্সটাও মাথায় রাখতে হবে, যে এখানে ভার্বের টেন্সটা আসলে কোন টেন্স। ভাই সম্রাট শাহজাহান তাজমহলটা কি এখন তৈরি করছে বর্তমান সময়ে, না অতীতে তৈরি করেছিল? এটা অতীতে তৈরি করেছিল, তাহলে এখানে টেন্সটা হবে পাস্ট টেন্স। তাহলে বিল্ডের পাস্ট কি হবে? বিল্ডের পাস্ট হবে বিল্ড। তাহলে বিল্ডের পাস্ট BUILT। বুঝা গেল কি? এখানে আপনি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবেন না। ঠিক একইভাবে আমি যদি আরো একটা সেন্টেন্স বলি, এখানে আমি মনে করুন সেন্টেন্স আরেকটা বলছি, হি গো, হি থার্ড পারসন সিঙ্গুলার, হি গো টু স্কুল, SCHOOL স্কুল, স্টারডে YESTERDAY। তো বিষয়টা হচ্ছে ভাই, এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না? এখানে হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে স্টারডে, স্টারডে মানে কি গতকালকে, সে গতকালকে স্কুলে গিয়েছিল, মানে এটা পাস্ট টেন্স, তাহলে এটাকে পাস্ট করতে হবে। তাহলে গোয়ের পাস্ট কি হবে? গোয়ের পাস্ট ওয়েন্ট হবে। তাহলে আমি এখানে ওয়েন্ট করব। কিন্তু এখানে স্টারডে শব্দটি না থেকে যদি রেগুলারলি শব্দটি আমি দিতাম REGULARLY মানে হি, তাহলে এখানে আমি এখন কি দিব? এখানে আমি একটা গো দিব, হি গো টু স্কুল রেগুলারলি। তাহলে এখানে গো এর সঠিক রূপটা কি হবে ভাই বলুন দেখি? এখন রেগুলারলি শব্দের অর্থটা কি? রেগুলারলি মানে আমরা তো সবাই জানি নিয়মিত, মানে সে নিয়মিত স্কুলে যায়, মানে এখনো যায়, মানে এটা প্রেজেন্ট টেন্স, এটা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হয় না, এরপরে টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাই আমি এখন এখানে ইএস যুক্ত করতে পারবো। তো আসলে এখানে কখন এস যুক্ত হয়, কখন ইএস যুক্ত হয়, আর কখন IES যুক্ত হয়, এটা আমি একটু লিস্ট আকারে দিয়ে রাখলাম, আপনারা একটু লিখে রাখবেন। যেমন কোনো শব্দের শেষে যদি SSHCHOXZZ থাকলে ওই শব্দটা লাস্টে ইএস যুক্ত হবে। যদি কোনো শব্দের লাস্টে ওয়াই থাকে, ওয়াই থাকলে ওয়াইটা উঠে যাবে, দিয়ে IES যুক্ত হবে, আর বাকি ক্ষেত্রে শুধু এস যুক্ত হবে। তবে ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল যুক্ত থাকে তাহলে শুধু এস যুক্ত হবে। যেমন প্লে, প্লে, এখানে দেখুন তো ভাই PLAY, তো ভাই এই প্লে শব্দটার পূর্বে ওয়াইয়ের পূর্বে এ আছে না ভাই, তাই এখানে শুধু এস যুক্ত হবে। তাহলে ওয়াইয়ের পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস যুক্ত হয়, তবে কনসোনেন্ট যুক্ত থাকলে ওয়াইটা উঠে যায়, দিয়ে IES যুক্ত হয়। তো বিষয়টা ভাই আমরা বুঝতে পারলাম যে কখন আপনি একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবেন। এই নিয়মটা থেকে আমাদের পরীক্ষায় প্রায় কোশ্চিন এসে থাকে। আমরা অনেকেই ভুল করি যে হি আছে মানে কি, মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। আপনাকে এটাও ভাবতে হবে যে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে কি না। তো এবার আমরা দেখব যে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। এবার আমরা বাকি যে দুইটা বিষয় দেখব সেটা হচ্ছে কি ভাই, সাবজেক্ট অ্যাক্টিভ। এই যে এখানে আমি দিয়েছি না, সাবজেক্ট অ্যাক্টিভ হলে ভার্বটিও অ্যাক্টিভ হয়, সাবজেক্ট প্যাসিভ ভার্বটিও প্যাসিভ হবে। তো অ্যাক্টিভ প্যাসিভ কি, এবার আমরা এটা একটু আলোচনা করব। তো আপনারা কি কেউ অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা বিষয় সম্পর্কে কোনো কিছু জানেন? অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। মনে রাখবেন এই নিয়মটা, অ্যাক্টিভ এবং প্যাসিভের এই নিয়মটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা মাথায় চিন্তা ভাবনাই করি না, এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। দেখুন ভাই, অ্যাক্টিভ মানে কি? আমরা তো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়েছি। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়। আর প্যাসিভ মানে কি ভাই? প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় মানে কি? যে মাঠে থাকে, কাজ করে, মানে কাজ করতে পারলে অ্যাক্টিভ,
আর কাজ যদি করতে না পারে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ বিষয়টা আমরা বুঝলাম যে সাবজেক্ট যদি কাজ করতে পারে, যেমন আমি একটা সেন্টেন্স লিখছি আই ইট, সেন্টেন্সটা কি ভাই আই ইট, এখানে সাবজেক্ট হচ্ছে আই। এবার আরেকটা সেন্টেন্স লিখছি ভাই, সেন্টেন্সটা হচ্ছে ফুটবল, এফ ডাবল টি ফুটবল, বি এ ডাবল এল ফুটবল প্লে। তো এই সেন্টেন্সটাতে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি প্লে, আর এই সেন্টেন্সটাতে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি ইট। তো আমি কি বললাম, সাবজেক্ট যদি কাজ করতে পারে, কাজ মানে কি, কাজ মানে ভার্ব, এই যে এখানে যে ভার্বটা দেওয়া আছে এই কাজটা সাবজেক্ট যদি করতে পারে তাহলে সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি এই কাজটা করতে না পারে তাহলে সাবজেক্ট হবে প্যাসিভ। তো ভাই আই ইট মানে আমি খাই, আমি কি খেতে পারবো ভাই, আমি কি খেতে পারবো রে, না তোদের সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে এই যে বাড়ি থেকে কিচেন ফ্রাই না কি বলে না, ও চিকেন ফ্রাই, হ্যাঁ চিকেন ফ্রাইগুলো একটু আনবি, দিয়ে দেখবি যে আমি আসলে খেতে পারি না, পারি না। খেতে আমি পারি, যদিও বডিটা একটু শুকনো জীর্ণ শীর্ণ হয়ে আছে, কিন্তু আমি খেতে পারি। তো যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম যে এখানে সাবজেক্ট, সাবজেক্ট আমি খাওয়ার কাজটা করতে পারবো না, পারবো না, পারবো। তাহলে সাবজেক্ট যদি এই কাজটা করতে পারে তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ, ভার্বটিও অ্যাক্টিভ। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই নিচের সেন্টেন্সটা একটু লক্ষ্য করো তো, যে ফুটবল প্লে, ফুটবল কি ফুটবল খেলতে পারবে, এখানে সাবজেক্ট হচ্ছে ফুটবল। তো ফুটবল কি প্লে মানে তো খেলা, ফুটবল কি খেলার কাজটা করতে পারবে, ফুটবলের কি পা আছে যে ফুটবল খেলবে, অবশ্যই না। ফুটবল এখানে খেলার কাজটা করতে পারবে না। তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে না পারে তাহলে সাবজেক্ট প্যাসিভ, ভার্বটিও প্যাসিভ হবে। তবে ভাই অ্যাক্টিভ প্যাসিভ ভার্ব মানে সাবজেক্ট অ্যাক্টিভ, ভার্বটিও অ্যাক্টিভ, সাবজেক্ট প্যাসিভ, ভার্বটিও প্যাসিভ। আমরা সাবজেক্ট অ্যাক্টিভ এবং ভার্বটি প্যাসিভ এটা তো বুঝলাম, কিন্তু ভার্বকে কিভাবে অ্যাক্টিভ বা প্যাসিভ করতে হয়, এই যে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়িনি ভাই, অ্যাক্টিভ কি আই ইট রাইস, এটা অ্যাক্টিভ। প্যাসিভ কি হবে, প্যাসিভটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের রূপটা কেমন হচ্ছে ইট, আয়ের পরে আছে ইট, এটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু প্যাসিভ যখন করছেন তখন ভার্বটা কি ইট থাকছে না, এখানে ভার্বটা ইজ ইটেন হচ্ছে। অর্থাৎ প্যাসিভ করার সময় ভার্বের পরিবর্তনটা কেমন হচ্ছে, একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ আর ইটের 3 নাম্বার রূপ ইটেন। অর্থাৎ মনে রাখবেন প্যাসিভ ভয়েসে ভার্বের কাজ হচ্ছে দুইটি, একটা ভার্বকে আপনি যখন প্যাসিভ করবেন তখন মূল ভার্বের রূপটি হবে 3 নাম্বার। কয় নাম্বার ভাই, 3 নাম্বার। একটা ভার্বের 3টা রূপ থাকে না, যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, ডান হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ মূল ভার্বের রূপটি হবে 3 নাম্বার। এটা পৃথিবীর সকল প্যাসিভ ভয়েসের জন্য এই নিয়মটা প্রযোজ্য। যখন কোনো ভার্বকে প্যাসিভ করবেন তখন মূল ভার্বটাকে 3 নাম্বার রূপ করবেন এবং তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো ভাই কোন অক্সিলিয়ারি ভার্বটা বসাবো, এই অক্সিলিয়ারি ভার্বটা আবার টেন্স অনুযায়ী বসে। এটার জন্য আপনাকে সেন্টেন্সের টেন্সটা দেখতে হবে যে ওই কাজটা কোন সময়টিতে সংগঠিত হচ্ছে। বর্তমান যদি হয় প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে অক্সিলিয়ারি ভার্বটা হবে অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ বা ওয়্যার। তো কোন টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্বগুলো কেমন হয় এটা আমি একটু লিস্ট আকারে দিয়ে রাখলাম, আপনারা একটু কষ্ট করে লিখে রাখবেন। তো বিষয়টা আমরা অবশ্যই লিখে রাখবো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে প্যাসিভ করার জন্য ভার্বের কাজ কয়টা বললাম ভাই, 2টা কাজ। কয়টা কাজ, 2টা কাজ। আর অ্যাক্টিভ হলে ভাই, অ্যাক্টিভ যদি হয় যেমন এই যে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ আই ইট, ভার্বটা কিন্তু অ্যাক্টিভেই আছে, এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ কখন করবেন, যখন অ্যাক্টিভ ভয়েসে আপনি সাবজেক্টটাকে যদি থার্ড পারসনে দেখতে পান। আমি তো ফার্স্ট পারসন, কিন্তু আমি যদি এখানে হি দিতাম, হি তো ভাই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে অ্যাক্টিভ হলে, সাবজেক্টটা অ্যাক্টিভ হলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে না, হচ্ছে না, এবং টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে না, হচ্ছে না।
যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। আরেকটা বিষয় ভাই, সাবজেক্ট যদি প্যাসিভ হয়, সাবজেক্টটা যদি প্যাসিভ হয় তাহলে আমি কি বললাম, সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও প্যাসিভ হবে। তাহলে একটা ভার্বকে প্যাসিভ করার জন্য কাজ কয়টা, দুইটা। মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার, যেমন ফুটবল তো আর ফুটবল খেলতে পারবে না, তাহলে সাবজেক্ট প্যাসিভ ভার্বটিও প্যাসিভ হবে। তবে প্যাসিভ করার জন্য মূল ভার্বের রূপটি হবে 3 নাম্বার, তো প্লে 3 নাম্বার কি হবে, প্লেড হবে। তো এটা কি প্লেড করা আছে না করতে হবে, করতে হবে। তাহলে এখানে আমি প্লেড করে দিলাম। তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। ফুটবল খেলা হয়, এখনো খেলা হয়, মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অ্যামিজার। তো সাবজেক্ট ভাই এখানে সিঙ্গুলার, তাই আমি এখানে কি দিব, ইজ দিব। তাহলে ফুটবল ইজ প্লেড, তাহলে সাবজেক্ট প্যাসিভ, তাই আমি এখানে ভার্বটিকেও প্যাসিভ করলাম। তাহলে আশা করি অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা বিষয় কি, এটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারলাম। এখানে আমি আরো কয়েকটা সেন্টেন্স দিয়েছি, আপনারা একটু সেন্টেন্সগুলো লক্ষ্য করুন। এই সেন্টেন্সগুলোতে ব্র্যাকেটের মধ্যে আমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভুল, আর এই ভার্বগুলোকে সঠিক করতে হবে। তবে আমি নিয়মটি আরেকটু মনে করিয়ে দিই, যে আপনি যখন কোনো সেন্টেন্সে কোনো একটি ভার্বের রূপকে সঠিক করতে যাবেন তখন আপনি সাবজেক্টের দিকে দেখবেন, দিয়ে আপনি 3টা বিষয় চিন্তা ভাবনা করবেন। ভাই আমি আপনাকে যেভাবে বলছি, যেভাবে চিন্তা ভাবনা করতে বলছি আপনি ঠিক ওইভাবেই চিন্তা ভাবনা করবেন। কয়টা বিষয় চিন্তা ভাবনা করবেন, সাবজেক্টের দিকে দেখবেন, দিয়ে 3টা বিষয় চিন্তা ভাবনা করবেন। প্রথম চিন্তা ভাবনাটা করবেন যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। 2 নম্বরে চিন্তা ভাবনা করবেন সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। আর 3 নম্বরে যে বিষয়টা চিন্তা ভাবনা করবেন যে আপনি যে ভার্বটি দেখতে পাচ্ছেন, যে কাজটি দেখতে পাচ্ছেন, ওই কাজটি আসলে কোন সময়টিতে সংঘটিত হচ্ছে, অর্থাৎ ভার্বের টেন্সের সেন্সটিও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা একটু 3টা বিষয় চিন্তা ভাবনা করব। এখানে সেন্টেন্সটাতে কি বলা হচ্ছে, জুট কল গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, মানে জুট মানে কি পাট, পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। তো বিষয়টা হচ্ছে ভাই পাট এখানে সাবজেক্ট, তো সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার। এখানে যেহেতু এস যুক্ত নাই মানে এটা সিঙ্গুলার। 2 নম্বরে চিন্তা ভাবনা করবেন অ্যাক্টিভ না প্যাসিভ। ভাই অ্যাক্টিভ না প্যাসিভ, জুট মানে তো পাট, কাজটা কি বলা, ভাই পাট কি বলতে পারবে, পাটের কি মুখ আছে যে পাট বলবে যে আমি বাংলাদেশের সোনালী আঁশ, জীবনেও বলতে পারবে না। তাহলে পাট এখানে এই কাজটা করতে পারবে না, মানে সাবজেক্ট এখানে প্যাসিভ। আর সাবজেক্ট প্যাসিভ হলে ভার্বটিও কি হয়, প্যাসিভ হয়। সাবজেক্ট যদি প্যাসিভ হয়ে যায় তাহলে আপনি মনে রাখবেন যে আপনাকে ভার্বটাকে পরিবর্তন করার জন্য 2টা কাজ করতে হবে। কয়টা কাজ, 2টা কাজ। মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার এবং তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তাহলে কলের 3 নাম্বার কি হবে, কলের 3 নাম্বার হবে কল্ড, ইডি যুক্ত হবে, তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তবে এই অক্সিলিয়ারি ভার্বটা টেন্স অনুযায়ী বসবে, এই জন্য আপনাকে টেন্সটাও ভাবতে হবে। 3 নাম্বার বিষয়টা আমি কি বলছি, টেন্সটাও একটু চিন্তা ভাবনা করবেন যে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ আগে বলা হতো না ভবিষ্যতে বলা হবে, না এখনো বলা হয়, আগেও বলা হতো, এখনো বলা হয়, ভবিষ্যতেও বলা হবে। আর যেগুলো চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা হয় ওই টেন্সগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ওইগুলোকে পাস্ট করা যায় না। যেমন ম্যান ইজ মর্টাল, মানে মানুষ হচ্ছে মরণশীল। এখানে ভাই মানুষ আগেও মরতো, এখনো মরে, ভবিষ্যতেও মরবে। তাহলে এটা যেহেতু চিরন্তন সত্য বা নিয়মিত একটা ঘটনা, তাহলে এই টেন্সটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তবে এটাকে পাস্ট করা যাবে না। আপনি বলতে পারবেন না যে ম্যান ওয়াজ মর্টাল, মানে মানুষ মরণশীল ছিল, মানে মানুষ কি আগে মরতো, এখন কি আর মরে না, অবশ্যই মরে। তাহলে সকল টেন্সকে পাস্ট করা যায় না, এটা একটু মনে রাখবেন। তবে যেগুলো চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা নয় ওই টেন্সগুলোকে পাস্ট করা যায়। যেমন আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড ছিল,
মানে এটা ভাই চিরন্তন সত্য তো নয়। তাহলে এটা যেহেতু চিরন্তন সত্য নয়, তাহলে এটাকে আমি পাস্ট করতে পারবো। বা আপনার যদি গার্লফ্রেন্ড এখনো থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার নাই, আমি বলবো ছিল। তাহলে যেগুলো চিরন্তন সত্য নয় ওই টেন্সগুলোকে পাস্ট করা যায়। তো বিষয়টা হচ্ছে ভাই আমি যেটা বলছিলাম যে প্যাসিভ করার জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে। মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার, আমি কলের 3 নাম্বার কল্ড করলাম। আর আরেকটা কি লাগবে, অক্সিলিয়ারি ভার্ব লাগবে, এটা টেন্স অনুযায়ী। তাহলে টেন্সটা কোন টেন্স বললাম, পাটকে সোনালী আঁশ এখনো বলা হয়, তাহলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টে অ্যামিজার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই আমি আর দিব না ইজ দিব, তাহলে অবশ্যই ইজ দিব। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে সঠিক উত্তরটি হবে জুট ইজ কল্ড গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। এবার 2 নাম্বার সেন্টেন্সটা কি, 2 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে দ্য টেন্ডার লিভস অফ জুট ইট অ্যাজ ভেজিটেবলস। তো এখানে আমরা ভার্বটা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই ভার্বের রূপটা সঠিক করতে গিয়ে আমাকে সাবজেক্টের দিকে দেখতে হবে। আমি সাবজেক্টের কাছে আসলাম, এসে দেখলাম ওগে মাগে সাবজেক্টের জায়গাতে অনেক বড় একটা অংশ দেওয়া আছে রে ভাই। তাহলে সাবজেক্টের জায়গাতে অনেক বড় অংশ যদি দেওয়া থাকে, তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন যে সাবজেক্টের জায়গাতে কি প্রেপোজিশন যুক্ত আছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি, দেখতে পাওয়া যাচ্ছে একটা প্রেপোজিশন অফ দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটু আগেই বললাম না ভাই যে সাবজেক্টের জায়গাতে যদি প্রেপোজিশন দেখতে পাওয়া যায়, তাহলে প্রেপোজিশনের পূর্বে যে অংশটা থাকবে ওই অংশটা মেইন সাবজেক্ট হবে। তাহলে এখানে মেইন সাবজেক্ট কোনটা, দ্য টেন্ডার লিভস। টেন্ডার মানে হচ্ছে কচি, লিভস মানে পাতাগুলো, তাহলে পাটের কচি পাতাগুলো ইট অ্যাজ ভেজিটেবলস মানে সবজি হিসেবে খাওয়া হয়। তো বিষয়টা হচ্ছে ভাই আমি আপনাকে কয়টা বিষয় ভাবতে বললাম, 3টা বিষয়। কয়টা, 3টা বিষয়ে। প্রথম চিন্তা ভাবনা করবেন সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, 2 নম্বরে ভাববেন অ্যাক্টিভ না প্যাসিভ, 3 নম্বরে ভাববেন টেন্সটা কোন টেন্স। তো এখানে বলুন দেখি, কচি পাতা একটা না অনেকগুলো, অনেকগুলো, তাহলে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। 2 নম্বরে বলুন অ্যাক্টিভ না প্যাসিভ, পাতাগুলো, জুটের কচি পাতাগুলো কাজটা কি, কাজটা হচ্ছে খাওয়া। ভাই পাতাগুলো কি পাতাগুলোকে খেতে পারবে, পাতাগুলোর কি মুখ আছে রে ভাই, অবশ্যই নাই। তাহলে পাতাগুলো যেহেতু পাতাগুলোকে খাওয়ার কাজটা করতে পারবে না, তাহলে সাবজেক্টটা হবে প্যাসিভ। আর সাবজেক্ট প্যাসিভ যদি হয়ে যায়, তাহলে মনে রাখবেন ভার্বকে পরিবর্তন করার জন্য 2টা কাজ করতে হবে। মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার, তাহলে ইটের 3 নাম্বার হবে ইটেন, তার পূর্বে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, এটা টেন্স অনুযায়ী বসবে। এই জন্য আপনাকে টেন্সটা ভাবতে হবে যে পাটের কচি পাতাগুলো সবজি হিসেবে এখনো খাওয়া হয়, তাই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর হয়। তো আমি কোনটা দিব ভাই, এম দিব না ইজ দিব না আর দিব। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাই এখানে ইজ দেওয়া যাবে না, এখানে দিতে হবে আর ইটেন, এখানে দিতে হবে আর ইটেন। তাহলে 2 নাম্বার সেন্টেন্সটা কি বোঝা গেল। এবার আমরা লাস্টের সেন্টেন্সটা দেখব, মিস্টার জসিম এক্সপোর্ট জুট রেগুলারলি। মানে এখানে ভার্বের পূর্বে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি মিস্টার জসিমকে। মিস্টার জসিম এটা ভাই সাবজেক্ট, সিঙ্গুলার না প্লুরাল, 3টা বিষয় ভাবতে থাকুন। সিঙ্গুলার না প্লুরাল, মিস্টার জসিম সিঙ্গুলার, একজন ব্যক্তি সিঙ্গুলার। অ্যাক্টিভ না প্যাসিভ, মিস্টার জসিম নিয়মিত পাট রপ্তানি করে। ভাই মিস্টার জসিম কি পাট রপ্তানি করতে পারবে না, পারবে না, অবশ্যই পারবে। তাহলে পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তো বিষয়টা হচ্ছে ভাই এটা অ্যাক্টিভ। তো আমি একটু আগেই বললাম না যে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়, তাহলে আপনাকে দেখতে হবে পার্সনটা কোন পার্সন। ভাই পার্সন 3 প্রকার, আমি ফার্স্ট তুমি সেকেন্ড, আমি তুমি বাদে যত কিছু আছে সব কিছু থার্ড পার্সন। তাহলে মিস্টার জসিম থার্ড পার্সন এবং এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, তাহলে আরও একটা বিষয় দেখতে হয় ভাই, সেটা হচ্ছে টেন্সটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কিনা। দেখো তো এখানে রেগুলারলি শব্দটা তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ রেগুলারলি মানে কি নিয়মিত, মানে মিস্টার জসিম নিয়মিত পাট রপ্তানি করে, তার মানে এখনো করে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে অ্যাক্টিভ হলে আমরা দেখব সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে কিনা এবং টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কিনা। যদি হয়ে যায়
তাহলে ভার্বটির সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এখানে এস বা ইএস কি যুক্ত করা আছে না করতে হবে? করতে হবে, তো যুক্ত করে দাও। তাহলে এস বা ইএস যুক্ত করলে ভার্বের রূপটি সঠিক হয়ে যাবে। তো আজকের আলোচনাটা কি ভাই বুঝতে পেরেছেন? যদি মনে হয় যে ক্লাসটি করে তোমার সময়টা নষ্ট হয়ে গেছে, তাহলে চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই, সাবস্ক্রাইব করবা না। আর ছোট্ট একটা বিষয় বলি, যদি কারো কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে কমেন্টে একটু জানাবা, ভাই অমুক বিষয়টা আপনি বোঝাতে পারেননি, কমেন্টে অবশ্যই জানাবা। আর পরবর্তী অংশগুলো, পরবর্তী টপিকসগুলো, নিয়মগুলো আমরা পার্ট আকারে আলোচনা করব। তো পরবর্তী পার্টগুলো দেখার জন্য এই প্লেলিস্টটাকে তোমরা ফলো করতে থাকো।